ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, বগুড়া, চট্টগ্রাম সব জায়গা থেকে কিন্তু মানুষের যে ঢল, সেই গন্তব্য আসলে এসে ঠেকেছে ঢাকার রাজধানী ঢাকার এই মানিক মিয়া এভিনিউতে। সেই খবর সংবাদগুলো কভার করছেন আমাদের সহকর্মীরা। রাসেল আহমেদও আছেন তার মধ্যে এবং তিনি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছেন। রাসেল, মানুষের ঢলের কথা বলছিলাম এবং এই যে মানুষের উপস্থিতি, সেটির মাধ্যমে আসলে কি বার্তা দেয়? আপনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করেন এবং আপনার এই ক্যারিয়ারে, আপনার এই সাংবাদিকতা ক্যারিয়ারে কেমন দেখেছেন সেই যে ঢল, তাদের শেষবারের মতো তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানানোর যে প্রয়াস, চেষ্টা, পুরো বাংলাদেশ আজ একত্রিত হয়েছে মানিক মিয়া এভিনিউতে লাল সবুজে যে পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যান, সেটিকে বিদায় জানানোর জন্য, খালেদা জিয়ার মরদেহকে বিদায় জানানোর জন্য। আপনার অভিজ্ঞতা মূলত শুনতে চাই রাসেল আহমেদ। আফ্রিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সেই অংশটি অনেকেই পশ্চিম অংশের এই মাঠের যে পশ্চিম অংশটি সেটি অনেকে চেনেন না বলে সেই অংশটি পরে ভরছে এবং এর পেছনে পূর্বাংশ যেটি সেটিও প্রায় পরিপূর্ণ, অর্থাৎ এবার মানিক মিয়া তো রয়েছে, আসলে পুরো অংশটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। অথচ জানাজার এখনো বেশ খানিকটা সময় বাকি, অর্থাৎ প্রায় 2 ঘন্টার মতো সময় এখনো বাকি আছে। সেই অর্থে আসলে মনে হচ্ছে যে আরো খামার বাড়ির অংশও পুরোপুরি হয়তো ভরে যাবে, লোকে লোকারণ্য হয়ে যাবে। কারণ আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম বেশ কয়েকজনের সাথে যারা দূর দূরান্ত থেকে এসছেন, কেউ নরসিংদী, কেউ ঝালকাঠি, কেউ এসছেন। যেমন একজন পেয়েছিলাম তিনি রংপুর থেকে এসছেন, একজন তিনি রংপুরের থেকে তারা বাস বোঝাই করে এসছেন, আরেকজন পেয়েছিলাম তিনি নরসিংদী থেকে খুব সকালে তার বাচ্চাকে নিয়েছেন এবং সেই বাচ্চার বয়স 2 বছরের কাছাকাছি হবে, এরকম ছোট বাচ্চাকে নিয়ে এসছেন এবং তিনি আসলে কেঁদেই দিচ্ছিলেন। তিনি বিএনপি রাজনীতির সাথে জড়িত, তিনি বেগম খালেদা জিয়ার ভক্ত এবং তিনি যখন ক্লাস 6-এ পড়েন তখন থেকে তিনি বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, পছন্দ করেন। তার রাজনীতির অনুসারী কর্মী হিসাবে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং তিনি তার এই শেষ দিনটাতে, অর্থাৎ খালেদা জিয়ার এই শেষ দিনটাতে তার নিজের সন্তানকে এই ইতিহাসের সাক্ষী করানোর জন্য তাকেও নিয়ে এসছেন এই হিমশীতের মধ্যে। এবং আমরা দেখেছি যে সেই বাচ্চাটিও হাতে একটি পতাকা নিয়ে, বাংলাদেশের পতাকা নিয়ে এসেছিল। সব মিলে আসলে মানুষের যে আবেগ, অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের বিদেশ দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কথা বলতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। কারণ বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, তার যে মামলা সহ তিনি বারবার তাকে আদালতে যেতে হয়েছে। সেরকমের আপনি জানেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আসলে কয়েক লক্ষ মামলা ছিল। তাদের অনেকেই আছেন, সেটি কেবল ঢাকায় নয়, তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের নামে অগণিত মামলা ছিল, তারা জেলে গেছেন, তাদের নিয়মিত হাজিরা দিতে হয়েছে। ফলে ওই জায়গা থেকে তাদের যে রাজনৈতিক, তাদের উপরে যে নির্যাতন, তাদের জায়গা থেকে অভিযোগ করা হয় এবং বেগম জিয়ার উপরেও তার বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে বলা হয় যে মামলাগুলো দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সেটি রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করা হয়। ফলে সেই জায়গা থেকেও এক ধরনের একটু কাছের অনুভব করা, একটি একই ধরনের নির্যাতনের শিকার তারা সবাই হয়েছিলেন, সেই অনুভবটুকু কাজ করছে। এবং অথচ আজকের এই দিনটিতে, অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর এখন বিএনপির ওই অর্থে আসলে সুদিন এসছে। আবার সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে তাদের কর্মীরা বেশ উৎসব মুখর হয়ে নির্বাচনে অংশ নেবেন, সেরকমের একটি মুহূর্তে আবার দলের চেয়ারপারসনকে তাদের হারাতে হলো। ফলে এটি তাদের আরেকটি দুঃখের কারণ, আরেকটি কষ্টের কারণ। সে কারণেই আমরা যারই আসলে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছি, যার সাথে কথা বলার চেষ্টা করছি, তাদের বেশিরভাগ মানুষই তাদের শোকার্ত হয়ে পড়ছেন, তাদের আবেগ তারা ধরে রাখতে পারছেন না। এটি নিঃসন্দেহে যেহেতু, তবে হ্যাঁ, এটি তাদের একটি সান্ত্বনার জায়গা যে বেগম জিয়া অন্তত বিএনপির যে সুদিন বা তাদের নির্যাতনের যে সমাপ্তি হতে চলেছে সেটি তারা দেখতে পেয়েছেন এবং সেটি তিনি দেখতে পেয়েছেন এবং দেখে হয়তো তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু সামনের দিনগুলোতে নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে এবং এখন পর্যন্ত যেই জরিপ বা যেই পর্যায়ে রয়েছে সেটি যদি বাস্তবে পরিণত হয়, তাহলে বিএনপি হয়তো আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পাবে এবং সেই দিনটি নতুন করে বিএনপি চেয়ারপারসন হয়তো দেখতে পারবেন না।
সেই সুযোগটি আর হয়তো তিনি পাচ্ছেন না, সেই কারণে তাদের আক্ষেপ রয়েছে। এবং আবার এটিও রয়েছে যে তিনি যতদিন দায়িত্বে ছিলেন দলকে তিনি বিভিন্ন সময়ে ভাঙনের যে চেষ্টা করা হয়েছে সেটি বিভিন্ন নির্দলীয় সরকার কিংবা দলীয় সরকারের অধীনে থেকেও আপনিও জানেন রেজা যে বিভিন্ন সময় বিএনপিকেও ভাঙনের বিভিন্ন ধরনের চেষ্টা হয়েছে। আমরা দেখেছিও দলছুট হয়ে কেউ কেউ গেছেন, কিন্তু সেই সব মুহূর্তগুলো বেগম জিয়া খুব কঠোরভাবে বলেন কিংবা শান্তভাবে বলেন, অর্থাৎ সুস্থভাবে স্বাভাবিকভাবে এবং ধৈর্যের সাথে তিনি দলকে হ্যান্ডেল করেছেন বা পরিচালনা করেছেন বলেই হয়তো বিএনপিকে আসলে ভাঙা সম্ভব হয়নি। এবং এই যে 17 বছর ক্ষমতার বাইরে থেকে একটি দল আবারও জনপ্রিয় হয়ে থাকা কিংবা তার অবস্থানটিকে ধরে রাখা সেটি নিশ্চয়ই কম বিষয় নয়, এবং সেটি আসলে তার জন্য সম্ভব হয়েছে বলে বিএনপি নেতাকর্মীরা মনে করেন। তারা মনে করেন তার এই অভাব তো পূরণীয় অবশ্যই নয়, কিন্তু তিনি যেই শিক্ষা দিয়ে গেছেন দলকে পরিচালনার কিংবা কোনো ধরনের প্রতিহিংসাপরায়ণ বক্তব্য না দেয়া, সব সময় ধৈর্যের সাথে এবং খুব বেশি বক্তব্যের মধ্যে কোনো ধরনের অসহিষ্ণু আচরণ প্রদর্শন না করা, সেটা নিশ্চয়ই সব রাজনৈতিক নেতাদের জন্য একটি দৃষ্টান্ত এবং সব রাজনৈতিক দলের জন্য একটি দৃষ্টান্ত, এটি তারা বলছেন। এবং আমরা দেখেছিলাম যে আসলে এখানেও সকাল থেকে, যেটি আপনিও হয়তো আমার পাশে এখন শুনতে পাচ্ছেন, আসলে খুব সারফেস বা নয়েজের মধ্যে দিয়ে এক ধরনের মাইকে যে শব্দগুলো, খানিক পরে পরেই বিএনপি চেয়ারপারসন যে বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক বিভিন্ন সময় যে বক্তব্য দিয়েছেন সেগুলো আসলে চালানো হচ্ছে। আমরা রাসেল আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে এমন মানুষের উপস্থিতি আপনি আসলে সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন। একই সাথে তার শাসনামলের কথা বেশ কয়েকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি। বিশেষ করে তার শাসনামলে সংসদীয় গণতন্ত্র চালুর যে ব্যবস্থা, একই সাথে বিনামূল্যে নারী শিক্ষা, ভ্যাট চালু এবং বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে সচল করবার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এবং তিনি পরিবেশের উপরে গুরুত্ব দিয়ে পলিথিন নিষিদ্ধ করেছিলেন এই দেশেই, এবং আইন শৃঙ্খলাকে আরও সমুন্নত করবার জন্য অপারেশন ক্লিন হার্ট কিংবা র্যাব প্রতিষ্ঠার মতো বেশ কিছু কার্যক্রম করেছিলেন। এই বিষয়গুলো নিয়ে যদি একটু মূল্যায়ন করতেন রাসেল। রেজা, সেটি তো বটেই। আসলে তার আপনি যেটি বলছিলেন, বিশেষ করে এখন রাজনীতির অন্যতম যে বড় সংকটটি তৈরি হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকার কারণে, সেটি বিএনপি সরকার প্রথম আমলে অর্থাৎ বেগম খালেদা জিয়ার আমলেই সেটি প্রথম পুনর্বহাল হয়। এবং তারও যদি পেছনে যাই, আসলে এরশাদ সরকারের আমলে যে আন্দোলন, যে সময়ে বিএনপি চেয়ারপারসন যে দায়িত্ব নিয়েছিলেন, তার আন্দোলন বা তাদের সেই সময় অর্থাৎ সবাই মিলে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের অন্যতম বড় নেতৃত্ব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেটিও কিন্তু গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যই হয়েছিল, এবং সেই আন্দোলনের ফসল দিন শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এবং এর বাইরে আপনি যেটি বলছিলেন, নারী শিক্ষার জন্য যে উপবৃত্তি একটি অন্যতম গ্রাম অঞ্চলে কিংবা যারা যেসব নারীরা পিছিয়ে ছিল তাদেরকে শিক্ষায় এগিয়ে নিয়ে আসার জন্য উপবৃত্তি চালু করা হয়েছিল, এরকমের বেশ কিছু ব্যবস্থা তার আমলে নেওয়া হয়েছিল। এবং সেটিও এই নেতাকর্মীরা স্মরণ করছেন যে আসলে সামনের দিনগুলোতে সেটিও নিশ্চয়ই একটি শিক্ষা হয়ে থাকবে। তার এই রাষ্ট্র পরিচালনা, তিনি 3 বারের দায়িত্ব নিয়েছিলেন, একবার যদিও খুব সংক্ষিপ্ত সময়ের জন্য কেবল সংবিধান সংশোধনীর কিছু পর্যায়ের জন্য আনুষ্ঠানিকতা ছিল, বাকি 2 টার্মের পুরোটা মেয়াদেই তিনি পূর্ণাঙ্গ মেয়াদ পালিত করে তারপরে দায়িত্ব ছেড়েছিলেন। সব মিলে সেই সব আমলে তার যেসব পজিটিভ যেসব অবদানগুলো ছিল, বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আপনি অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছিলেন, সেগুলো নিয়েও এখানকার মানুষ স্মরণ করছেন এবং তারা এই জানাজায় অংশ নেওয়ার পাশাপাশি সেটিকেও ভবিষ্যৎ রাজনীতিতে চালিয়ে যাবেন। বিশেষ করে নেতাকর্মীরা যারা রয়েছেন তৃণমূল থেকে, যেটি বলছিলাম, আসলে দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা আবার তার এলাকাতে হয়তো নেতৃত্ব দিচ্ছেন, কেউ সংসদ নির্বাচন করবেন, কেউ উপজেলা কিংবা চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের নির্বাচন করবেন, ফলে সেই সব জায়গায়ও তারা নেতৃত্ব দেবেন। এবং সেই নেতৃত্বের জায়গায়ও বেগম জিয়ার যেই রাষ্ট্র পরিচালনার বা তার যেই অবদানের কথা, সেটিকে তারা স্মরণ করছেন। তারা বলছেন তার এই আদর্শকে, জিয়াউর রহমানের আদর্শকে তিনি ধারণ করেছিলেন, এবং তার এই আদর্শকে ভবিষ্যৎ নেতৃবৃন্দ ধারণ করে তারা রাষ্ট্র পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবেন, এমনটি তারা এখানে এসে বারবার স্মরণ করছেন এবং বলছেন। এবং যেটি বলছিলাম, আপনি এখনো আসলে শুনতে পাচ্ছেন যে বক্তব্য, আমি সেটির কথা এই জন্য বলছি,
যে আওয়ামী লীগের আমলের এই বক্তব্যগুলো আসলে প্রচারিত হচ্ছে, কিন্তু তখনও তিনি বারবার বলছিলেন যে এভাবে দেশ পরিচালনা হতে পারে না এবং এর বিরুদ্ধে নিশ্চয়ই একদিন লড়াই হবে, এবং যেটি আসলে 5 আগস্টে আপনি দেখেছেন যে দেশে লড়াই হয়েছে, অভ্যুত্থান হয়েছে এবং মানুষ ঘুরে দাঁড়িয়েছে দুঃশাসনের বিরুদ্ধে কিংবা অন্যায়ের বিরুদ্ধে। সেই আহ্বান কিন্তু তিনি তার বক্তব্যে বিভিন্ন সময় জানিয়েছিলেন। তার বক্তব্যে আমি আক্ষেপ শুনেছি বিডিআর হিসেবে বিডিআর যেসব কর্মকর্তাদের হত্যা করা হয়েছে কিংবা আলেমদেরকে হত্যা করা হয়েছে, তাদের পরিবারের যে কান্না, সেটি নিশ্চয়ই একদিন বিচার হবে এবং সেটি নিশ্চয়ই একদিন বিচার এবং এর মাসুল গুনতে হবে। আপনি দেখেছেন যে আসলে 5 আগস্টের সেই সব যে ক্ষোভ, সেই সব দুঃখ, সেগুলো আসলে মানুষের মধ্যে সেই ক্ষোভ শক্তিতে পরিণত হয়ে বিক্ষোভে পরিণত হয়েছে এবং 5 আগস্টের পরে সেই আগের সরকার, আওয়ামী লীগ সরকার পতন হতে বাধ্য হয়েছে। ফলে এটি আসলে সেজন্যই বলছিলাম, সেই বক্তব্যগুলি এখন প্রচারিত হচ্ছে এবং বিএনপি নেতাদের মধ্যেও সেটিকে আসলে স্মরণ করছেন তারা। সব মিলে এখন পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এবং সংসদের দক্ষিণ প্লাজার যেটি অবস্থা, যেটি বলছিলাম, কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠছে এবং আমরা ধারণা করছি আরও যে সময়টা বাকি আছে এতে তিল ধরার ঠাঁই হয়তো এই এলাকায় আসলেই থাকছে না। একদমই তাই, আমরাও সেটাই আসলে প্রত্যাশা করছি যে সেখানে আসলে কানায় কানায় পরিপূর্ণ অবস্থায় থাকবে এবং তিল ধারণের ঠাঁইও থাকবে না। এবং কোনো রাষ্ট্রপ্রধানের এমন বিদায় সাম্প্রতিক সময়ে কে দেখেছে কবে? আমাদের জীবদ্দশায় তো এরকম দেখা হয়নি এবং নতুন প্রজন্মের যারা রয়েছেন তারাও হয়তো কেউ দেখেননি। অর্থাৎ এই যে কোনো রাষ্ট্রপ্রধান অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী, তার বিদায়কে ঘিরে এত মানুষের উপস্থিতি, সেটি আমি বলছিলাম যে ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা, বগুড়া, চট্টগ্রাম সব জায়গা থেকে কিন্তু মানুষের উপস্থিতি, মানুষের ঢল এসে মিশছে এই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।